ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চকক্ষে জোর বদিউলের। চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ। গুমের মামলায় শেখ হাসিনা সাবেক ডিজি, এফআইও, পুলিশ প্রধান সহ ৩০ জনকে পাঠানো হলো পরোয়ানা। নতুন মুদ্রানীতিতে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এসএমই খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস গভর্নরের। বৈঠকের পর জানালেন ব্যবসায়ীরা। খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ৬টি গ্রাম। ২ দিনেও মেরামতের উদ্যোগ না নেয় ক্ষোভ। বগুড়ার ধুনতে তীব্র নদী ভাঙন, বাড়িঘর সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এবং এক সাগরে ২ নিয়ম, বাংলাদেশে নিষেধাজ্ঞা চললেও দেদারসে মাছ ধরছে ভারতীয়রা। সরকারি খাদ্য সহায়তাও না পাওয়ার অভিযোগ পটুয়াখালীর জেলেদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যা সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ, এমন মন্তব্য করে যেটুকু ঐক্য হচ্ছে তা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো মতামত অন্য দলের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই বলেও জানান তিনি। বিএনপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক শেষে আমির খসরু বলেন, দেশ বিদেশের সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক সংসদ দেখতে চায়। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কূটনীতিকদের বৈঠক নিয়ে বেশ আলোচনা চলছে। আর এই কূটনৈতিক তৎপরতায় ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোরও। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সবার মতো জার্মানিও চায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরুক। সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। জুলাই সনদে স্বাক্ষর ও ঐক্যমত্য কমিশন ইস্যুতে আমির খসরু বলেন, যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তা নিয়ে এগিয়ে যেতে হবে, যা হবে না তা পরবর্তী সংসদে গিয়ে সমাধান করতে হবে। কোনো দল তাদের মতামত অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে ঐক্যমত হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। যেখানে ঐক্যমত হবে না, আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া। যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে, তো তাই না? তার বাইরে কিছু করার তো কোনো দলের অধিকার নাই, আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে আরেকজনের উপর চাপিয়ে দেবে। বেগম জিয়া রাজনীতি থেকে সরে যাননি মন্তব্য করে আমির খসরু বলেন, নির্বাচনে তার ভূমিকা কি হবে তা সময়ই বলে দেবে। উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন, তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি? উনি অসুস্থ, সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছে। বিএনপি একটা জিনিসে বিশ্বাস করে, সেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম। বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদ দিবস উপলক্ষে এক বাণীতে একথা বলেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দ্বিকক্ষ সংসদে নতুন জমিদার তৈরির শঙ্কা জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই, আর বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ করেছে সিপিডি। এদিকে স্বৈরাচারী হওয়া ঠেকাতে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর উপর জোর দেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর বুদুল আলম মজুমদার। পিয়ার পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা।
এর মধ্যেই বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার সুপারিশ করা হয়। নতুন যে পার্লামেন্ট আসতে যাচ্ছে 13তম পার্লামেন্ট, এই পার্লামেন্টকে এক্সিস্টিং পার্লামেন্টারি সিস্টেমকে কিভাবে আরো স্ট্রেংথেন করা যায় সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে বলেছি আপনাদের। বিশ্লেষক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষ বিপক্ষে মত দেন। সিপিডি সাধারণ সম্পাদক বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নতুন জমিদার তৈরি ছাড়া আর কিছু হবে না। যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয়, তাদের জমিদারিত্ব এলাকায় যে সবকিছু হয়, ও ফুটবল ক্লাবের ভাগাভাগি হচ্ছে করে। তাহলে এইখানে নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। রাজনৈতিক সংস্কৃতি বদলানো না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মত তার। শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে, অনেকগুলো আইন কানুন বিধিবিধান। সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থার, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। উচ্চকক্ষে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করার মত দেন বক্তারা। রাজনৈতিক অঙ্গনের দুর্বৃত্তায়ন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহমুদ জুবায়ের। গুমের মামলায় শেখ হাসিনার সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট 12 দফতরে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতর এ তথ্য নিশ্চিত করেছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবার এই পরোয়ানা পাঠানো হয়। এর আগে টিএফআই সেল ও জেআইসি সেলের 2 গুমের মামলার অভিযোগপত্র আমলে নেন ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। তাদের বিরুদ্ধে 5টি করে অভিযোগ আনা হয়। এর মধ্যে টিএফআই সেলের গুমের মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 17 জনকে। জেআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় 13 জনকে। এদিকে 5 অগাস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিতে যান তিনি। এর আগে আসিফ মাহমুদ মামলার তদন্ত কর্মকর্তাদের কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় 5 দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল তাকে। পরে 5 অগাস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘর শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।
দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এহসান-এইচ মনসুর। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বারবিডা, এফপিসিসিআই সহ 14টি ব্যবসায়িক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন গভর্নর। বৈঠকে কোভিডের পর ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের ব্যবসা এবং আর্থিক ব্যবস্থার পুনর্গঠনে কমিটির সময় বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে রফতানি শিল্পে ব্যাংকিং আরও সহজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ব্যবসায়ীরা। এই সময় বৈঠকে এসএমইতে চলমান সহযোগিতা বলবৎ থাকবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন গভর্নর। আমাদের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন। আমরা ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্ত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তো আর ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না, সে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। তো সেই ব্যাপারেও তারা উনি বলছে যে আপাতত আমরা ইন্টারেস্ট রেট নিয়ে পরে কথা বলবো, কিন্তু আপনারা যে ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করেন, আমরা ব্যাংকগুলোর সাথে, এবং ওনারা ব্যাংক যদি কোনো সমাধান করতে না পারে তাহলে ওনাদেরকে এখানে আবার আমাদেরকে কমিটি এটা দেখভাল করবে বলে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করে। বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদীপাড়ের দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলীর রিপোর্ট। উজানের ঢলে হঠাৎই ফুসে উঠেছে আগ্রাসী যমুনা। ভয়াবহ ভাঙনে বিভিন্ন সময়ে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও বিলীন হচ্ছে নদীগর্ভে। বগুড়ার ধনুট উপজেলার শহরবাড়ি ও বানিয়াজান এলাকায় নদীর ভাঙন রোধে 2001 সালে একটি ইস্পার বাঁধ নির্মাণ করা হয়। এরপরও বিভিন্ন সময় 2 পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করায় পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা চালায়। তবে হঠাৎ যমুনা নদীর পানি 99 সেন্টিমিটার বাড়ায় বুধবার দুপুর থেকে শহরবাড়ি ও বানিয়াজান পয়েন্টে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে শহরবাড়ি ঘাটের অন্তত 10টি দোকান ও 5টি বসতবাড়ি সরিয়ে নিয়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় আকস্মিক এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ক্ষণিকের মধ্যে 10 থেকে 20 মিনিটের মধ্যে ধাপাস করে নিচের দিকে মনে করেন যে চলে গেল। 10 ভাঙ্গা দিয়ে পাইসাতে মনে করেন সেমি রাস্তায় যাচ্ছি, এই রাস্তাও ভেঙে যেতেছে। যে জায়গাটা মাসে আসে বসে থাকছে সেই জায়গা ভেঙে চলে গেল। আওয়ামী লীগের সময় এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সারিয়াকান্দি ও ধনুটে যমুনা নদীর ভাঙন প্রবণ 8 কিলোমিটার তীর সংরক্ষণে শীঘ্রই প্রকল্প হাতে নেওয়া হবে। জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে সেটা অস্থায়ী ভিত্তিতে আমরা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি। ডিপিপিটা অনুমোদন হলে এই অঞ্চলে যে ভাঙন দেখা দিয়েছে সেটা একবার স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। নদী ভাঙন ঠেকাতে শহরবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত 90 লাখ টাকা ব্যয়ে 7,500 জিও ব্যাগ ও 1500 জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। আব্দুল্লাহ ওয়াল, সময় সংবাদ, বগুড়া। খুলনার দাকুপে বেড়িবাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। 2 দিনের মেরামতও হয়নি বাঁধটি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ, যাচ্ছে তার কাছে। তানজিম। খুলনার দাকুপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের যে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, সেই ভাঙা অংশ দিয়ে এখন অবধি পানি ঢুকছে লোকালয়ে এবং এর ফলে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। আমরা যে ভাঙন কবলিত স্থানটিতে রয়েছি সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন, পাশাপাশি যে সংস্কার কাজ, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য দপ্তর তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধ মেরামতের যে চেষ্টা, সেই চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন, বাঁধ ভাঙা অংশ পরিদর্শন করেছেন। এবং আমরা আসলে দেখছি যে অন্তত 302 হেক্টর যে আমন ধানের চাষ হয় এই এলাকাগুলোতে, সেই আমন ধান এখন পর্যন্ত পানির নিচে প্লাবিত অবস্থায় রয়েছে এবং এটি যদি 2-3 দিনের মধ্যে পানি নামানো সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে। আমরা এই মধ্যে দেখছি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে তাদের যে অসহায়তার অবস্থা তার বহিঃপ্রকাশ হিসেবে তারা কিন্তু আসলে একটি সাধারণ
জাল নিয়ে তাদের সান্ত্বনা পাওয়ার মতো আসলে মাছ ধরার চেষ্টা করছেন। যেহেতু ভাঙা বাঁধ, বিভিন্ন ঘেরবাড়ি প্লাবিত হয়েছে, সেই সব মাছ তারা ধরে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে তাদের সবারই চোখে মুখে এক ধরনের অসহায়ত্ব এবং হতাশার ছাপ। তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ, সেটি নির্মাণ না হওয়ার ফলে প্রতি বছরই কিন্তু এই ধরনের ক্ষতির মুখে পড়তে হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে কোনো মূল্যে তারা দাবি জানিয়েছেন টেকসই বাঁধ যদি হয় তাহলে এই ধরনের ক্ষতির মধ্যে তারা পড়তে হবে না। এবং তারা আমরা স্থানীয়দের সহ যারা সাধারণ মানুষ আছেন, বাসিন্দা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। এই যে ঘর বাড়ি বিস্তীর্ণ জায়গা এখন পর্যন্ত পানির নিচে প্লাবিত অবস্থা রয়েছে, অনেকের রান্না খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। তারা বলছেন যদি এই পানি না নামে 302 হেক্টর জমির আমন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে 5 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন। তবে খুলনার দাকুব উপজেলা তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজার সংলগ্ন বেড়িবাঁধ ভাঙনের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনার দাকুব থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম আহমেদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সরাসরি যাচ্ছি সেখানে। বিশেষ সহকারীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। গণমাধ্যমের আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনারা যেমনটা জেনেছেন যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিংয়ে আজকে অনুমোদিত হয়েছে। আমি এই অধ্যাদেশ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। 1999 সালে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করার জন্য প্রথম একটা নতুন ধারার কনসেপ্ট নিয়ে আসে। এরপরে 2016 সালে তারা জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন জিডিপিআর, বিখ্যাত জিডিপিআর তারা বাস্তবায়ন করে। এই জিডিপিআর বাস্তবায়নের পরে ইউরোপীয় ইউনিয়নের সাথে যারা ডেটা সংক্রান্ত লেনদেন করে, সফটওয়্যার সংক্রান্ত আদান প্রদান করে, ব্যাক অফিস বা অন্যান্য সফটওয়্যার সেবা সংক্রান্ত কাজ করে, তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কমপ্লায়েন্সের একটা বিষয় চলে আসে। বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো আইন ছিল না, সেজন্য বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ঢুকছিল। এটা আপনারা অনেকেই জানেন। বেসিস এবং বাংলাদেশের যে বিজনেস কমিউনিটি, সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সফটওয়্যার সেক্টর এবং আমাদের ফ্রিল্যান্সার সহ সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে কখন বাংলাদেশে জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই ল্যান্ডমার্ক দিনে যে এই ল্যান্ডমার্ক কাজটা, আমরা গুরুত্বপূর্ণ কাজটা, যেটা আমাদের ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য একটা ফাউন্ডিং পিলার হিসাবে সূচিত হবে, এই কাজটা আমরা করতে পেরেছি। এর বাইরে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যক্তি নাগরিক ক্রমাগতভাবে দেখছে যে তার তথ্য বিভিন্ন জায়গায় ডার্ক ওয়েবে পাওয়া যায়, তথ্যের বিক্রি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই যাচ্ছে। এটা সরকারি, বেসরকারি, বাণিজ্যিকভাবে হচ্ছে। সাথে সাথে আমরা এমন একটা ডেটা রেজিমে আমরা বাস করেছি যেখানে মনে করা হতো যে ডেটার মালিকানা সরকারের, কিংবা ডেটার মালিকানা যেই সরকারি মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সংস্থা যারা ডেটাটা কালেক্ট করে সেই উপাত্তের মালিকানা তাদের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসী বাংলাদেশির গ্রামের বাড়ি চট্টগ্রামে স্বজনহারাদের আর্তনাদ। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। মরদেহ দেশে ফেরানোর দাবি তাদের। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে রেমিট্যান্স যোদ্ধাদের ঘরে ঘরে শোক। প্রবাসী শাহাবুদ্দিনের 4 মাস বয়সী ফুটফুটে শিশু আসিয়া আর কখনো পাবে না বাবার আদর। আমার ছেলে আনি দেন, আমার দাঁড়ি একটা, আমার ছেলে চাই, আমার ছেলে চাই। মান মানি কেটে মাল বুগা আনি দো, মাল বুগা আনি দো, মান মানি কেটে মাল বুগা আনি দো, মার কিছু চাই না, মার মানি চাই, মার কালারে চাই,
মার গলার মালা চায়। একইভাবে আর্তনাদ আর আহাজারি পাশের বাড়ি বাবলুর পরিবার জুড়েও সরকারি সহায়তার পাশাপাশি মরদেহ দেশে আনার দাবি স্বজনদের। সরকারের কাছে দাবি হলো আমাদের লাশটা যখন দ্রুত বেগে আমাদের বাংলাদেশে আনি, যার লাশটা তার জায়গার মধ্যে জন্য উপস্থিত করে দেয়। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বজন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উত্তর জেলা বিএনপির নেতারা। দুস্থ লোকগুলা এই সন্তান হারা এতিমদের যাতে করে তারা লেখাপড়া এবং খাওয়া খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা যাতে অন্তর্বর্তীকালীন সরকার করে, আর আমাদের বিএনপি তাদের পাশে আছি। সাগর থেকে মাছ ধরে ফেরার পথে স্থানীয় সময় বুধবার বিকেলে ওমানের দুকুমের সিদরা এলাকায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে নিহত 8 বাংলাদেশির সবার বাড়ি চট্টগ্রামে। এদের মধ্যে দ্বীপ উপজেলা সন্দ্বীপে 7 জনের বাড়ি, আরেকজনের বাড়ি রাউজান উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে। এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে রাতে মুখোমুখি বাংলাদেশ হংকং। মূল পর্বের রেসে থাকতে জিততে মরিয়া লাল সবুজ। ভালো খেলার বিকল্প দেখছেন না জামাল ভুঁইয়া। বোরকা পরে মালিবাগে ফরচুন মার্কেটের একটি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি হয়েছে। 500 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ করেছেন মালিক। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। বুধবার রাত 3টা 7 মিনিট বোরকা পরে মার্কেটে ঢোকেন দুজন। মাত্র 30 মিনিটেই তালা ভেঙে শম্পা জুয়েলার্সের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যান। ভোরে নিরাপত্তা প্রহরীর ফোনে দোকানে চুরির খবর পান শম্পা জুয়েলার্সের মালিক। দাবি করেন 500 ভরি স্বর্ণালংকার ও 50,000 টাকা লুট করেছে চোর চক্র। যারা জড়িত আছে এটা বলার অপেক্ষা রাখে না। প্রশাসনের সহযোগিতা আমার মালটা যেন উদ্ধার হয়, আমি এই চাই। আমি তো নিঃস্ব, আমি শেষ। দুর্ধর্ষ এই ঘটনায় হুমকির মুখে মার্কেটের নিরাপত্তা। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি দোকান মালিক সমিতির। রাত্রেবেলা আমাদের সিকিউরিটি ছিল আপনার 4 জন। এই 4 জনে আপনার এখন পর্যন্ত আছে, কেউ আপনার মিসিং না। একটা জায়গাতে আমাদের একটা লেকিং পাওয়া গেছে, 3 তলাতে আপনার একটা জানালা দিয়ে আপনার একটা শিক কাটা আছে আর একটা আপনার হ্যাক্স বোল্ট কাটা আছে। তা আমাদের এবং প্রশাসনের সবার ধারণা যে চোর এদিক দিয়ে আসা যাওয়া করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। শতভাগ চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে গেল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটে একটি দোকান থেকে 125 ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এক সাগরে 2 নিয়ম। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারে নিষেধ থাকলেও নেই প্রতিবেশী দেশে নিষেধাজ্ঞা। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি জেলেদের। আর সমুদ্রে যেতে না পেরে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। সরকারি খাদ্য সহায়তার চালও মেলেনি এখনও। তুকিপেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। মাইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি এই কর্মসূচি সফল করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এগুলো সব ভারতের ট্রলার। কিন্তু বাংলাদেশের জেলেরা যখন নিষেধ মানছে তখন বঙ্গোপসাগরে দেখা মিলছে ভারতীয় ট্রলারের। ফাঁকা সমুদ্র পেয়ে ভারতীয়রা বাংলাদেশের জলসীমায় ঢুকে অনায়াসে মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জেলেদের। সাগরে হাজার হাজার জাইল্লা মাছ ধরতে আছে, এগুলা ভারতের জাইল্লা। যে অপরাধ দেওক আমরা সেটা মানি, আইন মানি, কিন্তু তাদের সাথে মিলিয়ে দেওয়া হোক। এদিকে নিষেধাজ্ঞা শুরু হলেও এখনো খাদ্য সহায়তা পাননি জেলেরা। এ কারণে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটছে তাদের। বড় একটা ফ্যামিলি আছে, তা তো দৈনিক 1 কেজি করে চাইলেও আমাদের হয় না। চাল বাচ্চা একটু বাড়াই দিতে তাহলে আমাকে জেলেদের জন্য ভালো একটা উপকার হইতো।
বিশ্বের মোট ইলিশের প্রায় ৮৬ ভাগই উৎপাদিত হয় বাংলাদেশের জলসীমায়, আর মাত্র ১৪ ভাগ ভারত ও মিয়ানমারে। যদিও ভারতের পশ্চিমবঙ্গ সরকার ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত মাত্র ১১ দিনের নিষেধাজ্ঞা পালন করে, ফলে এক সমুদ্রে চলছে দুই নিয়ম। গবেষকরা বলছেন ইলিশের উৎপাদন বাড়াতে হলে সাগরে একসঙ্গে সবার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে হবে। ৬৫ দিনের যে অবরোধটা ছিল এটা ভারতের সাথে সমন্বয় করে আমরা ৫৮ দিন করেছি। এখন এই জায়গাটাতেও এই সমন্বয় দরকার আছে। মৎস্য বিভাগের তথ্য মতে পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৮০,০০০। এদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা বরাদ্দ হয়েছে ৬৯,০৪৩ জনের জন্য। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের টিকিট নিশ্চিতের রেসে টিকে থাকতে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ৮টায় খেলা শুরু হলেও বিকেল ৩টা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় স্টেডিয়াম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরন, এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করছেন দর্শকরা। মূলত ৩টা থেকে এই স্টেডিয়ামের যে মেইন গেট আছে, আউটার গেটগুলো খুলে দেওয়া হয়েছে এবং স্টেডিয়ামের ইতিমধ্যে কিন্তু ম্যাচের জন্য প্রবেশ করছেন খুব স্বাচ্ছন্দ্যে তারা প্রবেশ করছে, কারণ এখন পর্যন্ত এই ম্যাচের যে দর্শকদের কোন মধ্যে মূলত কিন্তু জয় নিয়ে কিন্তু তার পরবর্তী এশিয়ান কাপের সমর্থকদের প্রত্যাশা এবার হয়তো হাবিব কাবরা জয় পাবে এরকম প্রত্যাশা কিন্তু করছে সমর্থকরা। আর মূলত এখান থেকে কিন্তু জয় নিয়ে কিন্তু তারা পরবর্তী এশিয়ান কাপের মিশনে এগিয়ে থাকতে চায় এবং দর্শকরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে ম্যাচটা উপভোগ করতে চায়, কারণ তারা জামাল ভুঁইয়াকে অবশ্যই মাঠে দেখতে চায়, একাদশে দেখতে চায় জামাল ভুঁইয়াকে। জামালের অনুপস্থিতি নিয়ে এর আগে বেশ সমালোচনা হলো, সমর্থকদের প্রত্যাশা এবার হয়তো হাবিব কাবরেরা জামাল ভুঁইয়াকে নিয়ে একাদশ সাজাবেন এবং স্ট্রাইকার নিয়ে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ। রাজধানীর জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরন। এই মুহূর্তে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ম্যান্ডেটবিহীন দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি জনগণ। ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। স্বৈরাচারী হওয়া ঠেকাতে উচ্চকক্ষে জোর বদিউলের। চানখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুমের মামলায় শেখ হাসিনার সাবেক ডিজিএফআই ও পুলিশ প্রধান সহ ৩০ জনকে পাঠানো হলো পরোয়ানা। এবং নতুন মুদ্রানীতিতে ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এসএমই খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস গভর্নরের। বৈঠকের পর জানালেন ব্যবসায়ীরা। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।